বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাণনাশের ভয়ঙ্কর পরিকল্পনাকারী যে জঙ্গি ধরা পড়েছে তার তদন্তে আরও বিস্ফোরক সব তথ্য উঠে এসছে। সেখানে হানি ট্র্যাপ, কিডন্যাপ এবং রাজ্যের আরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী, একজন সিনিয়র রাজনীতিবিদ, তাদেরকে কিডন্যাপ করা, হানি ট্র্যাপে ফাঁসানো ইত্যাদি আপডেট তো রয়েছেই। তার পাশাপাশি কলকাতা, তার ডেভেলপমেন্ট এবং অনুপ্রবেশকারী নিয়ে আজকে শুভেন্দু অধিকারী দুটি বিস্ফোরক সিদ্ধান্তও রয়েছে। এর পাশাপাশি রয়েছে এই রাজ্যে অবশেষে তসলিমা নাসরিনের পা পড়ল, কিন্তু তার আগে সৌগত রায় আবারও ডিগবাজি খেয়েছেন এবং বড় সড়ো থুতু ফেলা তাকে চাটতে হয়েছে। তার সমস্ত কিছু আপডেট এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, প্রথমেই আজকে সৌগত রায়ের এপিসোডটা নিয়ে শুরু করব। তার কারণ হচ্ছে, আপনারা জানেন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করার মনস্থির করে ফেলেছেন, তখন এই সৌগত রায় আর সুদীপ ব্যানার্জিরা গিয়েছিলেন হাতে পায়ে ধরে শুভেন্দু অধিকারীকে আটকাতে, এবং সেখানে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সামনে গলগল গলগল করে অনেক কথা বলেছিলেন ক্রেডিট নেওয়ার জন্য। আখেরে দেখা গেল কোনো কথাই মেলেনি, কোনো ক্রেডিবিলিটি আর বেঁচে নেই। কিন্তু তারপরেও সৌগত রায় সেই একই পদ্ধতিতে রাজনীতি করছেন। আবারও মার্কেট গাবানোর জন্য নতুন করে একটা ভাঁওতাবাজি দেওয়ার চেষ্টা করেছিলেন। এই যে 2/3 মেজরিটির জন্য অপারেশন লোটাস পার্ট 2 চলছে, সেখানে এনসিপিআই যারা গেছেন সেখান থেকে নাকি 3জন সাংসদ তারা ফেরত চলে আসছেন মমতা ব্যানার্জির কালীঘাটে, যেখানে কেউ থাকছে না, সবাই ছেড়ে চলে যাচ্ছে। বেশি বেশি করে সেই নিয়ে বাজার গরম করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিল্লি থেকে যে আপডেট আসছে, কেউ তো ফেরত আসছেই না, উল্টে আরও যারা পড়ে আছেন সেখান থেকে কয়েকজন নাকি এনসিপিআইয়ে চলে যেতে পারে। ফলে আবার বেগতিক দেখেছেন অবস্থা সৌগত রায়, এবং সেই জন্য তিনি ঢোক গিলে বলছেন তার আগে ভাগে বলে দেওয়া বড় ভুল হয়েছে। যাদের নাম বলেছেন তাদের উপর অসম্ভব প্রেশার হচ্ছে এবং সেই জন্য তারা আর ফেরত আসতে পারছেন না। অর্থাৎ বুড়ো বয়সে এসে বাজার গরম করার জন্য কিছু কথা বলে টিআরপি হয়তো নিয়ে গেলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারলেন না। অন্যদিকে এই দিকে যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে, তখন একটা ভাঙনের সম্ভাবনা তো অবভিয়াসলি দেখা যাচ্ছে, এবং যে অপারেশন লোটাসের কথা বারবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে শোনা যাচ্ছে, দেশের স্বার্থে বেশ কিছু বিল পাশ করানোর স্বার্থে যেটা অত্যন্ত জরুরি, সেই জায়গায় যারা ওখানে রয়েছেন তাদের মনের মধ্যেও একটা কিছু হচ্ছে। তারাও ভাবছেন কি হয়, কেননা সত্যিই 3জন চলে গেলে বাকি 17 জন আতান্তরে পড়ে যাবেন। কিন্তু ব্যাপারটা যে এত সহজে ছেড়ে দেওয়া হবে না, এবং ব্যাপারটা যে একদম শীর্ষ নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবছেন, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যখন শতাব্দী রায়ের সঙ্গে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জুন মালিয়ার সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বৈঠক করেছেন। অর্থাৎ একটা কথাই বলে দেওয়া যেতে পারে, গত কয়েকদিন এখানকার মিডিয়ার টিআরপি বাড়িয়ে দিয়েছিলেন সৌগত রায়ের মতো লোকগুলো, কিন্তু আলটিমেটলি অল ইজ ওয়েল, অল ইজ সেট, সেখানে সবটাই সামাল দেওয়া গেছে, চিন্তার কোনো কারণ নেই। এবং সোমবার দিন এফসিআরএ বিল আসছে বুক ঠুকে, কিন্তু অমিত শাহজি সেই কথা বলে দিয়েছেন। ফলে অনেকের রাতের ঘুম উড়বে, এবং রাতের ঘুম উড়ছেও, কেননা ওই যে জঙ্গি যাকে দিয়ে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর বিস্ফোরক পরিকল্পনা করা হয়েছিল, সেই তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। এবং এই জঙ্গি হামিম মণ্ডলের একজন সহকারীকে খুঁজে পাওয়া গেছে ঝাড়খণ্ড থেকে, তার নাম অর্পিতা, এবং এই মহিষী নারী, ইনিও পাকিস্তান থেকে ট্রেন্ড, এবং সবথেকে বড় কথা, দেখতে সুন্দরী। তাকে ব্যবহার করে হানি ট্র্যাপ, অর্থাৎ মহিলাদের সামনে দিয়ে প্রেমের জাল বিছিয়ে ফাঁসিয়ে নিয়ে তারপর হয় তাকে কিডন্যাপ করা, অথবা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইনফরমেশান বার করে নেওয়া, এই পরিকল্পনায় এই খেলা চলছিল। এদের নেটওয়ার্ক অনেক বড়, অনেক বিস্তৃত, কিন্তু সেগুলো সবই আস্তে আস্তে ধরা পড়ছে। কেননা এরা ভুলে গিয়েছিল এই রাজ্যের সরকারটা বদলে গেছে। এই রাজ্যে এমন কোনো সরকার আর নেই যারা ওই সীমান্তে বেড়া দিতে দেবে না, এবং এই জঙ্গি জিহাদিদের এইখানে এসে ঘর বাড়ি করে থাকতে দেবে নিজেদের ভোট ব্যাংকের জন্য। সেসবের দিন শেষ, এবং শেষ হওয়ার ফলেই এক এক করে সমস্ত কিছু বেরোচ্ছে, যে তথ্য সামনে আসছে রীতিমতো চমকে দেওয়ার মতো। শুধু শুভেন্দু অধিকারী নয়, এই রাজ্যের একজন কেন্দ্রীয় মন্ত্রীও এদের টার্গেটে ছিল, এবং তার জন্য নাকি সুপারি কিলিং অবধি হয়ে গেছে। 1 মাসের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার টার্গেট ছিল। এই রাজ্য থেকে তো দুজনই কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, একজন শান্তনু ঠাকুর, একজন সুকান্ত মজুমদার। তাহলে কি তারাও এদের হিট লিস্টে ছিল?
অর্থাৎ বিজেপি এই রাজ্যে ক্ষমতায় চলে এসেছে, যে যতই যেখানে গাবা আগামী দিনে বিজেপি খুব সহজে এই রাজ্য থেকে যাচ্ছে না, এরাও বুঝে গেছে। আর সেই জন্য আলটিমেটলি বিজেপির শীর্ষ নেতা যারা এই মুহূর্তে রাজ্য রাজনীতির মুখ, তাদেরকে সরিয়ে দেওয়ার মতো ঘৃণ্য চক্রান্ত করছে। এই তদন্তে ডেফিনেটলি বেরিয়ে আসবে কারা এর পিছনে মূল মাথা রয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকেও এবার ভালো করে নজর দেওয়ার সময় এসেছে। এত সহজে ছেড়ে দিলে এদেরকে হবে না। এত বছর ধরে রাজপাট চালিয়েছে, ফলে এদের সঙ্গে খুব ভালো যোগাযোগ রয়েছে। আমরা বারবারই তো আমাদের পড়শি দেশ থেকে এদের জন্য স্পেশাল আমরা ইনফরমেশন শুনতে পাই, স্পেশাল ডাক আসে, এবং এরাও যখন সভা সমিতি করে তখন আমাদের দেশকে আতান্তরে ফেলে বিরোধী দেশগুলোর, আমাদের পড়শি দেশগুলোর হাতগুলো শক্ত করার কুচক্র করে। এদেরকে কেন এখনও ছেড়ে রাখা হয়েছে, কেন এদের বিরুদ্ধে ন্যায় তদন্ত হচ্ছে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এর পাশাপাশি আরও মারাত্মক যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই হানি ট্র্যাপের মাধ্যমে এদেরকে ফাঁসানো হতো এবং তারপর কিডন্যাপ করে এদের কাছ থেকে টাকাটা তোলা হতো, এবং সেই টাকাটা তুলে এদের যে জালটা রয়েছে সেই জালটাকে বিছিয়ে দেওয়া হতো, এদের নেটওয়ার্কটাকে আরও বিস্তৃত করা হতো, এবং সেখানে একজন খুব সিনিয়র পলিটিশিয়ান এবং তার ছেলেকে ফাঁসানোর প্ল্যান হয়েছিল। এবং সেটা নিয়েই কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশ অনেক কিছু জানতে পেরেছে। এবং যেটা সবথেকে ভয়ের ব্যাপার, সবথেকে কাঁপিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ওই সো কল্ড জেনজি যে জিনিসটা হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেখানে এরা পুলিশের উর্দি জোগাড় করে সেখানে গিয়ে নাশকতার ছক কষেছিল। ব্যাপারটা কতখানি ভয়ঙ্কর হতো বুঝতে পারছেন? বারবার বলছিলাম না, এই যে জেনজি আন্দোলন হচ্ছে এর পিছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে। ওখানে গিয়ে যদি কোনো ব্লাস্ট হতো, ওখানে গিয়ে যদি কিছু প্রাণ যেত, তারপর সরকারটাকে ফেলার কী পরিমাণ ষড়যন্ত্র হতো চিন্তা করা যাচ্ছে। ফলে এই যে জেনজিরা রয়েছে, এদের সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে কি না, এই জায়গাটাও কিন্তু খতিয়ে দেখার সময় এসেছে, এবং সেটা ডেফিনেটলি গোয়েন্দারা করছে। এই যে এরা বারবার বলছে না, আন্দোলনের হুমকি দিচ্ছে না, যে যারা আন্দোলন করেছে কারোর বিরুদ্ধে তদন্ত করা যাবে না, সবাই একদম ডেটল জলে ধোয়া তুলসী পাতা, না, সেই জায়গাটা নয়। সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে বৃহত্তর চক্রান্ত আছে, বৃহত্তর ষড়যন্ত্র আছে, এবং সেটাকে এখনই যদি এটাকে না ঠিক করা যায় তাহলে আগামী দিনে বড় সড়ো বিপদ ঘনিয়ে আসতে পারে। এই রাজ্যেও আমরা আরশোলাদের ছটফটানি দেখতে শুরু করেছি, এবং সেখানে সাংবাদিকদের হেনস্থা দেখতে পেয়েছি, সেখানে পুলিশকে কীভাবে উত্ত্যক্ত করার চেষ্টা হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং সেটা নিয়ে এখন বাজার গরম করার চেষ্টা হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং পুরোটার পিছনেই বিচ্ছিন্নতাবাদী শক্তি যে রয়েছে এবং খুব বড় মাপে রয়েছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার এই পর্যন্ত শোনার পর আপনারা যদি ভাবেন যে আজকের রাজ্য রাজনীতির বড়সড় ঘটনা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু খুব ভুল করছেন। এর পরের যে পরপর কয়েকটা ঘটনা বলবো না, সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। যেমন যেখানে এই হামিম মণ্ডল কাজ করতো পিলখানা হাওড়ার, সেই জায়গাটা নিয়েও তো এবার সন্দেহটা বাড়ছে। কেন সন্দেহ বাড়ছে? কেননা এই পিলখানায় দৈনিক মজুরিতে কাজ করা প্রচুর শ্রমিক সেখানে থাকে। তারা কোথা থেকে আসে, কদিন কাজ করে, কোথায় চলে যায়, কেউ কিছু জানে না, এবং তার ফলে এদের যে আইডেন্টিটি প্রুফ আছে এইগুলো এখান থেকে নেওয়াই হয় না। কেউ মুঠে মজুরের কাজ করে, কেউ কোনো কারখানায় কাজ করে, দৈনিক মজুরি নিয়ে চলে যায়। ফলে নাম গোত্রহীন, কারুর কোনো পরিচয় জানে না, এরকম বহু লোক এখানে রীতিমতো যাতায়াত করে। আর এই হামিম মণ্ডলকে জেরা যখন করা হচ্ছে, তখন যেটা প্রাইমারিলি জানা যাচ্ছে, এর নেটওয়ার্ক বাড়ানোর জন্য যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল ক্লাসে রয়েছে এবং যারা লোকের বাড়ি যায়, লোকের বাড়ি ইনফরমেশনটা আছে, তাদেরকে এই নেটওয়ার্কে জোড়ার চেষ্টা করা হচ্ছিল। যেমন ডেলিভারি বয়, যেমন বিরিয়ানির দোকানের লোক, যেমন সবজিওয়ালা। এদেরকে আপাত দৃষ্টিতে দেখলে কারোর সন্দেহ হবে না, এদের অর্থনৈতিক অবস্থা খারাপ, এদের পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে এদের কাছ থেকেই সেই কাজটা হাসিল করে নেওয়ার কাজ হচ্ছিল। অর্থাৎ আমাদেরও কিন্তু জনগণ হিসেবে অনেকটা সতর্ক থাকতে হবে। আমাদের বাড়িতে কে আসছে, তার চোখ মুখ কী বলছে, কথাবার্তা কীরকম, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু নজরে রাখতে হবে, এবং কোথাও কোনো সন্দেহ হলে সরকারকে, অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু জানাতে হবে, নাহলে আমরাই আগামী দিনে বড় বিপদে পড়ে যেতে পারি। এদিকে এই সব যখন হচ্ছে, তখন একটা নতুন বিতর্ক তো তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মিড ডে মিল নিয়ে। এই যে ইস্কনকে, অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছিল যে ডিম খেতে পারবে না, সব সর্বনাশ হয়ে যাবে। আর সেই জায়গায় আজকে যারা এই ফটর করছিল, তাদের গালে ঠাটিয়ে থাপ্পড় পড়েছে কার্যত। কেননা আজকে এর শুভ উদ্বোধন হলো, এবং খোদ মুখ্যমন্ত্রী তিনি গিয়েও কিন্তু রান্নার কড়াইটা নাড়লেন, এবং সেই জায়গা থেকে যে মিলের কথা শোনা যাচ্ছে, সত্যিই তো একটা শিশুর এরকমই সুষম পুষ্টির তো দরকার।
কোনোদিন ভাত, কোনোদিন পোলাও, কোনোদিন খিচুড়ি, এগুলো থাকছে মেন খাবার। এর পাশাপাশি সিজনাল যে আমাদের ভেজিটেবলগুলো আছে সেগুলোও থাকছে, সয়াবিন থাকছে, পনির বা ছানার মতো জিনিস থাকছে, এবং সবথেকে বড় কথা সিজনাল ফ্রুট বা মিষ্টি সেগুলোও কিন্তু দেয়া হচ্ছে। আর যেটা ডিম নিয়ে বিতর্ক হচ্ছিল, সপ্তাহে 2 দিন সেখানে কিন্তু ডিম পৌঁছে দেওয়া হবে। যেখানে যেখানে আপাতত অক্ষয় পাত্র ফাউন্ডেশন পৌঁছচ্ছে, সেখানে অন্য সংস্থার হাত ধরে সেই ডিমটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই রাজ্য সরকার কিন্তু সত্যি সত্যি এই রাজ্যের মানুষের ভালো করার পরিকল্পনা করছে, এবং কিছু অতৃপ্ত আত্মা আছে যারা ভোটে হেরে শূন্য থেকে শূন্যতর হয়ে গেছে, তারা এই জিনিসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষকেও কিন্তু এবার সিদ্ধান্ত নিতে হবে। এরা এই ধরনের কথা বললে মুখের উপর জবাবটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে চুপচাপ থাকো, রাজ্যটাকে ভালো করছে, করার চেষ্টাটাকে কাজটা করতে দাও। এবং এর পাশাপাশি আর একটা বিতর্কেরও জায়গা তৈরি করা হয়েছিল। এই যে অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, তার ফলে যারা এতদিন রাঁধুনি হিসেবে কাজ করছিল তাদের কাজ চলে যাবে, এটা নিয়ে একটা মিছিলও করিয়ে দেওয়া হয়েছিল, মানে সরকারটাকে চাপে ফেলার একটা চেষ্টা। সেই জায়গাটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, কারোর কাজ যাচ্ছে না। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে দুটো জিনিস শিখেছেন, ধৈর্য আর স্থৈর্য। সুতরাং ওই মুখে বলে কোনো লাভ নেই, কাজে করে দেখাতে হবে। কোনো দিদির, কোনো বোনের চাকরি যাচ্ছে না, উল্টে তাদের এই অগস্ট মাস থেকে 1000 টাকা করে বেতন আরও বেড়ে যাচ্ছে। তাহলে অক্ষয় পাত্র ফাউন্ডেশন যদি রান্না করে, ওই দিদিদের বোনেদের কাজটা কি থাকছে? শুভেন্দু অধিকারী সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন এই যে খাবারটা আসবে সেটাকে তো সার্ভ করতে হবে, সেই কাজটা এরা মাতৃস্নেহে দেখবেন, সেই কাজটা এরা করবেন। সুতরাং কারোর কাজ যাচ্ছে না। অহেতুক বাজার গরম করে সরকার বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা, আবারও বলছি, যে অতৃপ্ত আত্মাগুলো করছে তাদেরকে কিন্তু সাধারণ মানুষের জবাব দেওয়ার সময় এসছে। এবং সবথেকে বড় কথা, আর এক মন্ত্রী নিশীথ প্রামাণিক এরপর যে বক্তব্য রেখেছেন, এরপর তো আর বোধহয় এই বিরোধী দলগুলোর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। যে ডিমের কথা কি বলছেন, ডিম পাচ্ছে না, ডিম পাচ্ছে না বলে চিৎকার করছেন। আমরা আগামী দিনে এখানে মাছ খাওয়ানোরও ব্যবস্থা করব। বাঙালি মাছে ভাতে থাকবে, বাঙালিকে নিরামিষ খেতে হবে না, যার যেটা ইচ্ছা সে সেটাই খাবে। যাদের কাছে কোনো ইস্যু নেই তারা এইগুলোকে নিয়ে নন ইস্যুগুলোকে ইস্যু করে বাজার গরম করার চেষ্টা করছে। কিন্তু মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে, আগামী দিনে আরও পরিত্যাগ করবে, সেই রাস্তাটা এরা নিজেরাই স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু এই তো গেল এই দিকের ডেভেলপমেন্টের কথা। এরপরে যেটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের রাস্তা আসছে সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো। তবে সেটা বলার আগে অবৈধ অনুপ্রবেশ নিয়ে তো দু কথা বলতেই হয়। এই যারা বাজার গরম করছিল, এত অবৈধ অনুপ্রবেশকারী ছিল, তা সত্ত্বেও যে সব বৈধ ভোটারের নাম নাকি কেটে দেওয়া হয়েছে, সেই জন্য হেরে গেছে, আর এই জন্য কেউ নাকি পদত্যাগ অবধি করবে না, সেই ছেঁচড়ামির দিনটা শেষ হয়ে গেছে। আজকে শুভেন্দু অধিকারী তথ্য দিয়ে বলেছেন যে 60 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এবং তাদের ট্রাইব্যুনালে যাওয়ার চান্স ছিল, সেখান থেকে মাত্র 7 লক্ষ মানুষ গেছে 60 লাখের মধ্যে, বাকি 53 লক্ষ মানুষ যায়নি। কিন্তু আজ থেকে রাজ্যে জনগণনা শুরু হয়েছে, যেটা আগের সরকার আটকে রেখে দিয়েছিল, সেই কাজটা শুরু হয়ে গেছে। এবং সেখানে এরা কি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ওই 53 লাখ মানুষ আসবে? আর যদি না আসেন তাহলে ডিপোর্ট করার ব্যবস্থা হবে, কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের হিসেবের জন্য বসে বসে জামাই আদর করে খাওয়ানোর দিন শেষ হয়ে গেছে। স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন, যেটা বাংলার মানুষ জানতে চাইছিল। আর এরপর সবথেকে যে থাপ্পড়টা, বড় থাপ্পড়টা পড়েছে, এই যারা এতদিন শেকুগিরি মাকুগিরি করতো তাদের গালেও পড়েছে। তসলিমা নাসরিন, বাংলাদেশি লেখিকা, তাকে বুদ্ধদেবের সরকার এই রাজ্যে ঢোকা থেকে বন্ধ করে দিয়েছিল। এত সেকুলারিজমের কথা বলে মমতা ব্যানার্জি গত 15 বছরে, ফের আবার সাহস করেনি, তাহলে তার দুধেল গায়েরা চটে যেত। আর আজকে হিন্দুত্বের কথা বলা এবং হিন্দুত্বের আস্থা নিয়ে সরকারে আসা শুভেন্দু অধিকারীর সরকার, এবং শুভেন্দু অধিকারী নিজে বলে দিয়েছেন তসলিমা নাসরিনকে, আপনার যখন ইচ্ছা, যতবার ইচ্ছা আপনি আসবেন, আপনার সুরক্ষার দায়িত্ব আমাদের। হ্যাঁ, সরকার এইভাবেই চলবে। ওই মুখে সেকুলারিজমের কথা বলে শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়কে তোল্লা দেওয়ার দিন শেষ। এই রাজ্য সনাতনীদের কথা বলবে, এবং সনাতনীদের থেকে বড় সেকুলার আর কেউ হতে পারে না, সেটা এই সরকার দায়িত্ব নিয়ে প্রুভ করছে। কিন্তু এর থেকেও বড় কথা, যেটা আমার মতে দিনের সবথেকে বড় খবর, সবথেকে ভালো খবর, সেটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে কলকাতার। এখন যারা কলকাতার বাইরে থেকে কলকাতায় ঢোকেন তারা জানেন যে কতখানি অসুবিধার মধ্যে পড়তে হয়। কোনো রকম কোনো পরিকল্পনা নেই, রাস্তাগুলো সেই কবেকার কোন আমলের, সরু সরু রাস্তা, ট্রাফিক জ্যাম, তার উপর ভাঙাচোরা অবস্থা, খুব খারাপ। এবং বিশেষ করে
যারা কলকাতাটাকে বাইপাস করে অন্য ডিস্ট্রিক্টে যেতে চায় তাদের কাছে কিন্তু অপশান নেই, কলকাতার উপর দিয়েই যেতে হবে। ফলে ওই জ্যামের মধ্যে কিন্তু প্রচুর মানুষের সময় নষ্ট হয়। আগামী দিনে শিল্প সম্ভাবনা বাড়ছে এবং সেই শিল্পও কিন্তু গতি চায়, ফলে পুরো কলকাতাটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আমি নিজে ব্যাঙ্গালোরে ছিলাম, আমি দেখেছি ওই সিস্টেমটা, এবং সেই সিস্টেম যেটা ব্যাঙ্গালোরে আছে, মুম্বাইয়ে আছে বা ভারতবর্ষের বড় বড় শহরে আছে, সেটা এবার কলকাতায় ইমপ্লিমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে চারিদিকে একটা গোল রাস্তা হবে, যেটাকে নাম দেওয়া হচ্ছে রিং রোড। এবং সেই রিং রোডের যে রাস্তাটা তৈরি করা হচ্ছে, সেখানে বিভিন্ন কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এগুলো ওখানে কানেক্টেড হবে। এবং যাদের দরকার হবে না যে কলকাতার মধ্যে আমাকে ঢুকতে হবে না, আমি হুগলি থেকে আসছি, আমি দক্ষিণ 24 পরগনায় আসবো, ওই রিং রোড ধরে বাইপাস হয়ে চলে আসতে পারবে। ফলে এই যে সিস্টেমটা হবে, এর ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তিত হয়ে যাবে। এবং আগামী দিনে রাজ্যে যে শিল্প সম্ভাবনা হবে, তারা যদি এসে এই ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারটা দেখে, তারা এসে যদি সত্যিই পরিবহনে গতি দেখে, সেখানে কিন্তু শিল্প সম্ভাবনা অনেকটাই বাড়বে। অর্থাৎ এই সরকার শুধু মুখে কথা বলছে না, ডেভেলপমেন্টটা কাজে করে দেখাচ্ছে, এবং সেটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। বারবার যে কথাটা আপনাদের নির্বাচনের আগে বলেছি, যে একবার ডবল ইঞ্জিন সরকারটা করুন, দেখবেন এই রাজ্যটার ছবিটা কিভাবে বদলে যায়। সরকারটার বয়স মাত্র 3 মাস, কিন্তু তা সত্ত্বেও সেই ছবিগুলো কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, তার মাঝখানে অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে, অনেক না চাওয়া ভুল হচ্ছে, কিন্তু সেগুলো সংশোধনের জায়গা আছে। যদি সেগুলো সংশোধন করে নেয়, এই সরকার স্মুথ চলবে। কিন্তু বাকি এর আগে যে সরকারগুলো চলেছে, গত 34 বছর আর 15 বছর, 49টা বছর বাংলা যে পিছিয়ে গেছে, যাদের জন্য পিছিয়ে গেছে, তারা এই ডেভেলপমেন্টগুলো দেখছে আর জ্বলছে। আর এই রাজ্যটা যাতে পিছিয়ে থাকে, তাতে তাদের ভোট ব্যাংকের রাজনীতি যাতে গড়গড়িয়ে চলে, সেই ব্যবস্থাটা করার জন্য মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সত্যি কি বাংলার মানুষ সেই বোকামিতে ভুলে থাকবে? নাকি ডবল ইঞ্জিন একবার করেছে, সেই ডবল ইঞ্জিন সরকারের স্বাদ নেবে, এবং এই সরকারের যা ভুল ত্রুটি হবে সেটা সরকারকে ধরিয়ে দিয়ে সামগ্রিকভাবে গোটা রাজ্যের মানুষ একত্রিত হয়ে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং যে টপ পজিশনটা বাংলার প্রাপ্য, সেই জায়গায় পৌঁছে দেবে? আপনার কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।